গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, পরিপূর্ণ ভরসা। পুরীতে গিয়ে শুধুই কাপড়ের দোকান, বাসনের দোকান না ঘুরে অথবা স্বর্গদ্বারে নিশ্চল হয়ে ভিড় না বাড়িয়ে যারা সমুদ্রের ধারে একটু আধটু বেড়াতে যান তারা নিশ্চয় লক্ষ্য করেছেন অনেক বড় বড় বাড়ি সম্ভবত অবিরাম সমুদ্রের নোনা হাওয়ায় আপনি ভেঙে পড়ে গেছে, সেই অবস্থাতেই পড়ে আছে, আরও ভাঙছে। যারা করেছিলেন তারা নিশ্চয়ই অনেক শখ করেই করিয়েছিলেন, মনের মতো করে, পয়সাও খরচ করেছেন ঢের সে সময়ের হিসেবে। কিন্তু পরে হয় তাদেরই শখ ফুরিয়ে গেছে, অথবা পরবর্তী পুরুষ যারা মালিক হয়ে বসেছে তাদের অত শখও নেই যে নিয়মিত মেরামত করায়, আবার এত অভাবও নেই যে গরজ করে বিক্রি করে। অথচ এখানে অন্তত 2 বছর অন্তর মিস্ত্রি না লাগালে বাড়ি রক্ষা করা কঠিন। এখন বড় বড় বাড়িগুলো ভাড়াটেরাই গরজ করে বাড়িওয়ালাকে খুঁজে বার করে লিজ নিচ্ছে, বাড়ি তারাই রক্ষা করে। কিন্তু বড় বড় মার্কেন্টাইল ফার্ম অথবা বিভিন্ন সরকারি আপিসের কোঅপারেটিভ সোসাইটি এসব বাড়ি ভাড়া নিয়ে রেস্ট হাউস করে রেখেছে। কর্মচারীদের সুবিধে তো হয়ই, কোনো কোনো ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের স্ল্যাব কমে। যাই হোক, সে জমা খরচে আমাদের দরকার নেই। আমরা বলছিলাম ভাঙা বাড়িগুলোর কথা। এসব বাড়ি ভেঙে পড়ার পেছনে নিশ্চয়ই ভিন্ন ভিন্ন কারণ, ভিন্ন ভিন্ন ইতিহাস আছে। যেমন গড়ার সময় ভিন্ন ভিন্ন উৎসাহ, আশা আকাঙ্ক্ষা ছিল। কত সুখ দুঃখ, ঝগড়াঝাঁটি, প্রণয় ও মনোমালিন্যের কাহিনী না জানে জড়িয়ে আছে ওই ভাঙা বাড়িগুলোর এক একটা ইটে। বেড়াতে বেড়াতে সেই কথাই ভাবি। মোদ্দা কথা, আমাদের এই ভাঙা বাড়িগুলো এক বিচিত্র আকর্ষণে টানত। কে জানে কেন? আমাদের সঙ্গীরা বুঝতেন না, তাদের বোঝাতেও পারতাম না কি আছে ওগুলোর মধ্যে, কি এত ঘুরে ঘুরে দেখি। আমরা দেখতাম এক একটা বাড়ি এক এক রকমভাবে ভেঙেছে। কোথাও এখনও দোতলার একটা দেওয়াল দাঁড়িয়ে আছে, অথচ সামনের দিকের একতলা পর্যন্ত সমভূমি। কোথাও বা শুধুই ওপরতলাগুলো ভেঙেছে, এখনও কিছু খরচ করলে নিচের তলাটা রক্ষা পায়, এ অবস্থায় আছে। কোথাও শুধু একটা কুলুঙ্গির সঙ্গে একফালি দেওয়াল দাঁড়িয়ে আছে, কে কবে বাতি বা কুপি জ্বেলেছিল, এখনও সে কালিমার চিহ্নটুকু থেকে গিয়েছে। এইভাবে ভাঙা বাড়ি দেখে বেড়ানোর মধ্যে একটা ছেলে মানুষই তো আছেই। কিন্তু আমার বোন সুপ্তি আরও ছেলে মানুষ। কে বলবে তার এতটা বয়স হয়েছে, এমএ পাশ করে স্কলারশিপ পেয়ে গবেষণা করছে। আমি তো এমনি দেখে ছেড়ে দিই, দূর থেকেই নানান সম্ভাবনা কল্পনা করি। সুপ্তির কিন্তু ছুটে প্রত্যেকের কাছে যাওয়া যায়, সম্ভব হলে ভেতরে ঢুকেও দেখবে। কত বারণ করি, বোঝায় যে পুরনো পোড়ো ভাঙা বাড়ি, সাপ আছে কি বিছে আছে, দুটি প্রাণীরই এদিকে খুব বাড়বাড়ান্ত। কালনাগিনী, গোখরো, কেউটে, যত রকম বিষাক্ত সাপের আড্ডা ছিল এদিকটায় এককালে। এখন অনেক বাড়ি, অনেক লোকজন হওয়াতে অনেক কমেছে হয়তো, তবে একেবারে কি আর গেছে? আর যারা আছে তাদের এইরকম পোড়ো ভাঙা বাড়িতে আশ্রয় নেওয়াই সুবিধে। তাই এসব কথা কে শোনে? সে যাবেই। আর তার দেখার সঙ্গে ব্যাখ্যাগুলিও বড় অদ্ভুত। ওই যে ওধারে দেয়ালটা, মানে দেয়ালের যে পোস্টটা দাঁড়িয়ে আছে, এখনো দেখে যেন মনে হচ্ছে না যে একটা বুড়ো হুঁকো হাতে তামাক খাচ্ছে? দেখ না ছোটদা। হুম, ও ওখান থেকে নয়, এদিক থেকে দেখ। কিংবা, ও ছোটদা দেখ দেখ, এই বাড়িটার দক্ষিণ দিকের ঘরখানার প্লাস্টার কি অদ্ভুত দেখাচ্ছে। যতটুকু আছে ঠিক যেন মনে হচ্ছে না একটা বাঘ কিসের ওপর লাফিয়ে পড়বে বলে তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি না বললে কি হবে, ঠিক সেরকম। সুপ্তিটা চিরদিনই এই রকম। আকাশে মেঘ উঠলে ও কোনোদিন দেখে খরগোশ, কোনোদিন সিংহ, কোনোদিন বা দেখে হাঁড়ি মুখা একটা মানুষ। আমগাছের সঙ্গে পেছনে তালগাছের মাথাটা মিশে একটা ছায়ার সৃষ্টি করেছে। ও তার মধ্যে দুর্গ দেখবে কিংবা আফ্রিকার কিলিমাঞ্জারো পাহাড় আবিষ্কার করবে। কিন্তু সেদিন ওইরকম একটা ভাঙা বাড়ি দেখতে গিয়েই একটা কাণ্ড হয়ে গেল। কতকটা সেই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোনোর মতো। সেদিন আমরা বেড়াতে বেড়াতে চক্রতীর্থ ছাড়িয়ে চলে গিয়েছিলাম। ওখানে একটা বাড়ি বড় অদ্ভুতভাবে ভেঙেছে।
মাঝের আসল বাড়িটা দুর্গের আদলে তৈরি ছিল অনেকটা। টুকরো টাকরা এখনো যা দাঁড়িয়ে আছে সেগুলো দেখলে তাই মনে হয়। ভেঙে পড়ে গেছে সম্পূর্ণ। ভেঙেছে সাধারণভাবেই, কিন্তু বাইরে যে নিচু আউট হাউস মতো ছিল, চাকর বাকরদের থাকার জন্যই হোক বা ভাড়া দেবার জন্যই হোক, সেটা গোটাই আছে, অথচ আবার নেইও। ঠিক ভেঙে পড়া যাকে বলে তা পড়েনি। একদিকের দেওয়াল বসে বা ঘূর্ণিঝড়ে অপর দিকের দেওয়ালের মূল উগড়ে গোটাটাই ৩-৪টে খুপড়ি ঘর শুদ্ধ একদিকে হুমড়ি খেয়ে পড়েছে। সুপ্তির ভাষায় আসল বাড়িটা চলে যাচ্ছে দেখে তার পায়ে আছড়ে পড়েছে, বলছে, ও বাবা, আমাকে ফেলে যাসনি, আমাকে ফেলে যাসনি। এর আগেও একদিন চোখে পড়েছে, তবে সেদিন সন্ধেও হয়ে যাচ্ছে এই অজুহাত দেখিয়ে সুপ্তিকে আটক করেছিলুম। কাছে গিয়ে দেখতে দেইনি। আজ আর ঠেকানো গেল না। আমরা ওর মতলব বোঝার আগেই একরকম ছুটে বালি ভেঙে উঠে গেল। কিন্তু ঘরগুলোর সে অর্ধেক বালিতে বুজে যাওয়া দরজার একটাতে উকি মেরেই একটা ও বাবা, কি ওই ধরনের অস্ফুট শব্দ করে তেমনি পড়ি কি মরি করে ছুটে নেমে এলো আবার। ও মাসিমা, ওর মধ্যে একটা জ্যান্ত মানুষ। মানুষ? যা, ওর মধ্যে কখনো মানুষ থাকতে পারে? আমি বলি। মাসিমা কিন্তু গম্ভীর মুখে বলেন, থাকবে না? ওখানেই তো থাকবে, থাকবার কথা। তোদের লেখাপড়া শিখে বুঝে এই বুদ্ধি হচ্ছে সব। এরকমের পোড়ো বাড়ি তো ওদের আইডিয়াল আড্ডা। সাধারণ লোক থাকতে পারে না, অথচ ঘরটা কোনো মতে দাঁড়িয়ে আছে, মানে রোদটা জলটা আটকায়, কেউ খোঁজও করবে না কোনো দিন, উকি মেরে দেখবেও না। এইরকমই তো খোঁজে ওরা। এ তো জানা কথাই যে এখানে একটা আড্ডা থাকবে। কারা মাসিমা? কাদের আড্ডার কথা বলছো? বোকার মতো প্রশ্ন করি। মাসিমা আমার নির্বুদ্ধিতায় হতাশ হয়ে পড়েন। নির্বুদ্ধিতা হয়তো তত নয় যত অজ্ঞানতা। হাল ছেড়ে দেওয়ার মতো কাঁধের আর হাত দুটোর একটা ভঙ্গি করে বলেন, চোর ডাকাতদের আড্ডা, কিংবা স্মাগলারদের, আবার কাদের? এরকম একটা আড্ডা না থাকলে চলে ওদের? দিনের বেলায় ঘাপটি মেরে থাকবে, রাত্রে চোরাই মাল এনে তুলবে, ভোরবেলা কেনা বেচা ভাগ বাটোয়ারা করবে। তার একটা জায়গা চাই না? তোরা কি এটাও বুঝতে পারিস না? হা ভগবান! কিন্তু তার এই উচ্চমার্গের বুদ্ধির অহংকারের বেলুনে পিন ফোটানোর মতো ফুটো করার চেষ্টা করে সুপ্তি। না মাসিমা, ঠিক চোর ডাকাত বলে মনে হলো না, বরং অনেকটা সাধু সন্ন্যাসীর মতো দেখতে। ঝাঁকড়া ঝাঁকড়া চুল মাথায়, কতকটা সিংহের কেশরের মতো, তেমনি গোঁফ দাড়ি, এতখানি দশাশই চেহারা, তার ভেতরে গলায় কী সব মালা, বোধহয় মোটা মোটা তুলসীর মালা হবে, কপালে তিলক, নলে ভাবতুম দরবেশ ফকির কেউ হবে। কাপড়টার দিকে চাইবার সময় হয়নি, তবে এক ঝলক যা দেখেছি গেরুয়াই মনে হলো। আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে দেখেই ভয়ে আত্মাপুরুষ খাঁচা ছাড়া হবার জোগাড়, ছুটে পালিয়ে আসতে পথ পাই না। অত ভালো করে আর দেখাও হলো না তাই। আবারও সেই করুণার হাসি মাসিমার। সত্যি, তোরা যা মানুষ হয়েছিস না, কোনোদিন না বাছুরে খেয়ে যায় ঘাস মনে করে, কোনো কালে করে খেতে পারবি না এ বলে দিলুম। সংসার করা তো দূরের কথা। চোর ডাকাতটা তো বেশিরভাগই অমনি সন্ন্যাসী ফকির সেজে থাকে, যাতে লোকে বা পুলিশে সন্দেহ না করতে পারে। ওরা বুঝি তোদের বিশ্বাস যেমন কালি ঝুলি গাময় তেল মেখে ছিচকে চোর কি সিধেল চোররা চুরি করতে যায়, তেমনিভাবে সেজে থাকে সব সময়? না চোর ডাকাতের কোনো আলাদা পোশাক আছে, যাতে দেখলেই চোর বলে চিনতে পারা যায়? নে চল, এখন আর দাঁড়াস না। আমাদের সন্দেহ হয়েছে, পুলিশে খবর দিতে পারি, এ বুঝলে আর রক্ষে রাখবে না। কি করবে? মারধর? অবিশ্বাসের সুরে প্রশ্ন করে সুপ্তি। মারধর? এখানে নির্জনে কেটে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেই বা কে জানছে বল? বলতে বলতেই সম্ভাবনাটা কল্পনায় দেখে আরও ভীত হয়ে পড়েন। দুগ্গা দুগ্গা, এখান থেকে পালাতে পারলে বাঁচি। তোদের যেমন বিদ ঘুটে বেড়ানো, চল চল চল। সেদিন চলে আসতেই হলো, কিন্তু সুপ্তির ঘুম নেই। ওর কৌতূহলটা শিশুর মতোই আছে এখনো, তেমনি প্রবল এবং সক্রিয়। পরের দিন বেলা ৩টের সময়ই আমাকে জাগিয়ে খোসামত করে
অসময়ে চায়ের ঘুষ দিয়ে টেনে বার করল। বেশি দেরি করলে মাসিমারা উঠে পড়বেন, তাহলেই নানান কৈফিয়ত, আর যাওয়া হবে না। তবুও আমি একটু ভয় দেখাবার চেষ্টা করলুম। যদি সত্যই ওটা কোনো চোর ডাকাতের গোপন আড্ডা হয়। আমরাও সন্ধান পেয়েছি, আবার আজও যাচ্ছি। যদি আমাদের গোয়েন্দা ভেবে সত্যিই খুনটুন করে। যাও যাও। সুপ্তি গলার অদ্ভুত একটা শব্দ করে আতঙ্কটা উড়িয়ে দিল। তাহলে তো ওরাই বরং ভয় পাবে, পুলিশের লোক ভাবলে তো কথাই নেই। তুই জানিস না, দুজন একজনকে সরিয়ে ফেলা কিছুই নয় ওদের পক্ষে। আমি বলছি ছোটদা, চোর ডাকাতের আড্ডা হলে আমরা হঠাৎ সন্ধান পেয়ে গেছি জানলে তারা কেউ আবার আমরা যাব কি না সে অপেক্ষায় বসে থাকবে না। আলী বাবার গুহা ফাঁকা করে দিয়ে সরে পড়বে। যুক্তিটা আমারও মনে ধরল, আর কথা বাড়ালুম না। তবু কাছাকাছি গিয়ে একটু ভয় যে না হয়েছিল তা নয়। আলী বাবার মতো গুহা ফাঁকা করেও আশেপাশে ওত পেতে থাকতে পারে, কারা সন্ধান পেল জেনে সাবার করে দেবে। কিন্তু একেবারে সামনে পৌঁছাবার খানিকটা আগেই সে লোকটিকে দেখা গেল। মাসিমার খুনে ডাকাত, সুপ্তে সাধু ফকির। ওই হেলে পড়া ঘরগুলোর সামনে একটা বালির ঢিবির উপর দাঁড়িয়ে আছে লোকটি, স্থির পাথরের মতো। দৃষ্টি সামনে সমুদ্রের দিকে নয়, তার একটু উপরে আকাশে বদ্ধ। যেন ওই দূর দিগন্তের চক্রবাল রেখার উপর নীল আকাশ থেকে কিছু একটা উড়ে আসার বা কিছু উদয় হবে তারই প্রতীক্ষা করছে। দাড়ি গোঁফ ঝাঁকড়া চুল মিলিয়ে ভয়াবহ চেহারা, তাতে সন্দেহ নেই। চেহারাটাও বেশ শক্ত ধরনের, মুখখানা এতখানি। সুপ্তির অনুমান ঠিক নয়। পরনে গেরুয়া কাপড় নেই, সাদা কাপড়ই পাট করে পরা, কতকটা বৈষ্ণব সাধকের বহির্বাসের মতো। সেটাও ছেঁড়া, আর খুব একটা ফর্সাও নয়। কাজ নেই রে সুপু, চলে আয়। সাধু না ছাই, নিশ্চয় পাগল। পাগল তো গলায় অতগুলো মালা কেন? ওইটাই পাগলামি, এক একটা ঝোঁক চাপে পাগলদের জানিস না? ওই মালা পরাও ঝোঁক। শুনেছি কলকাতায় আগে একটা পাগলি ছিল, সে জোগাড় করে করে অসংখ্য চুড়ি আর হাড় করিয়ে পড়ত শুধু। সোনার রূপ নয় অবশ্য, পেতল কাঁসাই। কিন্তু সে এত হয়ে গিয়েছিল যে তার ওজনেই বুড়িটা নড়তে পারত না, সর্বদা রিক্সা করে যাতায়াত করত। সুপ্তির কিন্তু অসীম সাহস, বলে, দেখেই না, পাগল হলেও শান্ত পাগল। দেখ না, চাচাচ্ছেও না, কিংবা আপনা আপনি ঝগড়াও করছে না রাস্তার পাগলদের মতো। আর দুজন তো আছি আমরা, একা আর ও কী করবে? আমি আর কোনো যুক্তির অবতারণা করা কি বাধা দেবার আগেই সে এগিয়ে চলে গেল কথাগুলো বলতে বলতেই। আমি আর কী করতে পারি এই ক্ষেত্রে, পিছু পিছু এগিয়ে যাওয়া ছাড়া। সামনে তো গেল, কিন্তু কি কথা কইবে তা বোধহয় সুপ্তিও জানত না, কি ভাষায় কথা বলা উচিত তাও না। শেষ পর্যন্ত মাতৃভাষা সম্বল করে ডাকল, বাবা শুনছেন? এবার লোকটি মুখ ফেরাল সুদূর দিগন্ত থেকে কাছের মানুষটির দিকে। খুবই শান্ত গলায় বলল, বলুন মা। বাংলায় বললেন, তবে ঈষৎ একটু বাঁকা টান, মানে বাঙালি নন, বাংলা ভালো জানেন এইমাত্র। উড়িয়া কি বিহারি তা অবশ্য বোঝা গেল না। মোদ্দা ততক্ষণে সুপ্তির বুদ্ধি শুদ্ধি সব গুলিয়ে গেছে। সে বোধহয় ঠিক এ ধরনের শান্ত ভদ্র উত্তর আশা করেনি, অথচ কি আশা করেছিল তা সে নিজেও জানে না। ঝোঁকের মাথায় এগিয়ে গেছে শুধু। বারণ করেছি, ভয় দেখিয়েছি বলেই জেদ করে বাহবা নেবার ঝোঁকে। এবার বেশ একটু থতমত খেয়ে বলল, আপনি আপনি এখানে থাকেন, এই ভাঙা ঘরে? যখন যেখানে মাথা গোজার মতো জায়গা পাই তখন সেখানেই থাকি মা। ভগবানই ব্যবস্থা করে দেন দরকার মতো, কোথাও না কোথাও। ও আমি তার উপরেই ছেড়ে দিয়েছি, এখন তারই গরজ। তা তা আপনি কি করেন, মানে চলে কিসে? সেও আমি খবর রাখি না মা, সে ভারও ওর উপরই চাপিয়ে দিয়েছি। জগন্নাথের মন্দিরের দিকটা দেখিয়ে দেয় লোকটি। তার মানে কিছুই করেন না, বেশ আছেন যা হোক। সুপ্তি বলে ফেলে, তারপরই কেমন যেন অপ্রস্তুত হয়ে ছোট্ট করে জিভ কামড়ে বলে, আজ আপনার খাওয়া হয়েছে? মুখ তো শুকনো দেখছি। না মা, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। লোকটি সহজভাবে স্বীকার করে।
ঠিক ধরেছি, তাই তো বলি। কিন্তু এধারেও তো মুশকিল, আমাদের সঙ্গে তো খাবার জিনিস কিছু নেই। পয়সা দেব, কিনে খাবেন? কে কিনতে যাবে মা? তাছাড়া ও পয়সার কারবার আমি অনেকদিন ছেড়ে দিয়েছি। তাই তো। সুপ্তির চোখ দুটো ছলছল করে ওঠে। দেখুন, আমার ব্যাগে গোটা কতক টফি আছে, খাবেন? এবার লোকটি হাত জোড় করে। কিছু মনে করবেন না মা, প্রসাদ ছাড়া আমি আর কিছু খাই না। সে কি, কে আবার এত গরজ করে আপনাকে রোজ রোজ প্রসাদ পৌঁছে দেয় শুনি? আজ তো এই সন্ধে হয়ে গেল, কেউ তো এলো না। কি খাবেন এখন? উপোস করে থাকতে হবে তো? সুপ্তি যেন রীতিমতো উত্তেজিত হয়ে ওঠে। দু একদিন উপোস দিলেই বা ক্ষতি কি মা? ব্রত পার্বণে তো কত লোক কত উপোস করে। আপনি ও নিয়ে এত ব্যস্ত হবেন না। ভগবান অন্ন মাপছেন, ঠিক এসে পৌঁছবে। না মাপিয়ে থাকলে আপনি আমি কি করতে পারি বলুন? এরপর আর কি বলার থাকতে পারে? অগত্যা ফিরতে হলো। এসব কথায় বার্তায় আমাকে খুব বিচলিত করতে পারেনি। পৃথিবীর তাবৎ ভণ্ডই এভাবে কথা বলে বোধ হয়। ওর হাত থেকে অব্যাহতি পেয়ে বাঁচলুম, আমার এই মনের ভাব। কিন্তু সুপ্তি দেখলুম বেজায় চটে গেছে লোকটার উপর। তবে সে অন্য ধরনের চটা। আসলে সে উদ্বিগ্নই বেশি। সে গজগজ করতে করতে বলল, কিরকম লোক রে বাবা! কিছু করব না, কোথাও যাব না, পয়সাও নেব না। কত ভিড় কোটি! কে 12 মাস 365 দিন ওর জন্য এই তেপান্তরের মাঠ আর সাহারার বালি ভেঙে এ ভাঙা হেলে পড়া ভুতুরে বাড়িতে প্রসাদ পৌঁছে দিয়ে যাবে তাই শুনি? যত সব বাজে কথা, বাজে বায়নাক্কা, ভরং দেখানো আর কি। কেন ওর কথা নিয়ে মাথা ঘামাচ্ছিস? তুইও যেমন বাজে লোক একটা। হয় মহা ধরিবাজ, নয়তো পাগল। কই, পাগলের মতো তো কথাবার্তা নয়, বেশ শেয়ানার মতোই তো বুঝে সুঝে কথা বলছে। আরে সবাই কি চেঁচানো পাগল হয়? না সবাই গায়ে কাদা মেখে ঘুরে বেড়ায়? এও এক রকমের পাগলামি। এক একজনের এক এক দিকে মাথার স্ক্রু ঢিলা থাকে। একটা ছেমো চাপে মাথায়, শুধু সেই দিকটা ছাড়া আর সব দিকে দেখবে ঠিক আছে। এরকম পাগলই তো এখন পৃথিবীতে বেশি। আমি বিজ্ঞভাবে বোঝাবার চেষ্টা করি। পাগলের সম্ভাবনাটার উপরই জোর দেই। যে সম্ভাবনাটা আমার কাছে বেশি সম্ভব বলে মনে হচ্ছে, সেটাও বিশ্বাস করবে না, তা এতক্ষণে বেশ বুঝে নিয়েছি। সুপ্তির এসব দিকে খেয়ালও নেই অবশ্য। সে গজগজ করেই যাচ্ছে। মনে হচ্ছে যেন ব্যক্তিগতভাবে ওর কোনো ক্ষতি হয়েছে, কিংবা কোনো অপমান বোধ। বাড়ি ফিরে যথারীতি একচোট বকুনিও খেলো মাসিমার কাছ থেকে। আরও যারা ছিলেন, মানে যেখানে আমরা উঠেছিলাম, তারাও খুব বকলেন। যদি পাগল না হয়ে সত্যি ওটা চোর ডাকাতের আড্ডা হতো, হয়তো চোরাই মাল জড়ো করা জায়গা। তাই যে নয়, এখনও নিশ্চিত করে বলা শক্ত। হয়তো ওদের উপর থেকে সন্দেহটা ঘুরিয়ে দিতেই লোকটা সাধু সন্ন্যাসীর ভান করেছে। সুপ্তি নীরবে সব তিরস্কারই হজম করল, তবে অন্য দিনের মতো হেসে উড়িয়ে দিল না। অনেকক্ষণ মুখটা গোজ করে রইল। আমার বিশ্বাস ও এখনও সেই লোকটার কথাই ভাবছে। এসব তিরস্কার বা বকুনি ওর কানেই পৌঁছনি ভালো করে। তাই বলে ও যে মনে মনে এই মতলব আটছিল তা কে জানে। 3-4 দিন পরে একদিন সকালে মন্দিরে গিয়ে দর্শন শেষ করে আনন্দ বাজারে ঢুকে পাগলের মতো মিষ্টি প্রসাদ কিনতে লাগলো। খাজা, জগন্নাথ বল্লভ, ফেনি, মগজ লাড়ু, পারিজাত, নোনতাও কিনল কিছু, নুন খুরমা ইত্যাদি। অনেক টাকার খাবার। কি হবে রে এত? অবাক হয়ে জিজ্ঞাসা করলুম। তার উত্তরে শুধু বলল, কি আবার হবে, সবাই খাবে। বাহ, রোজ রোজ তোমাদের ওই বাঁকওয়ালা ভারীকে ডেকে কতগুলো বাজে সিঙ্গারা আর চালের গুঁড়ির পান্তোয়া না খেলে বুঝি হয় না? এ কত ভালো খাবার দেখ দেখি। আমি আর কথা বাড়ালুম না। স্কলারশিপের টাকাটা কমাসের একসঙ্গে পেয়েছে। ওর এখন ট্যাগ ভারী, খরচ করতে চায় তো করুক না। ফলে বেরুলাম যখন, তখনই সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। সুপ্তি আজও সাধারণ ছোট সাদা ব্যাগটা না নিয়ে বড় নতুন ব্যাগ, যেটা ওকে বর্দা দিয়েছিলেন, স্কলারশিপের খবর পেয়ে টিফিন বাক্স নিয়ে যাবে এই আশায়। সেটা নিতে গেল কেন তাও তো কারোরই খেয়াল হয়নি। সে ব্যাগও যেন বেশ ভর্তি।
সেটা চোখে পড়লেও ভেবেছি অন্ধকার হয়ে আসছে বলে বড় টর্চটা নিয়েছে হয়তো, তাই এত পেট মোটা দেখাচ্ছে। খানিকটা চলার পর সন্দিগ্ধ দৃষ্টিতে সুপ্তির দিকে ফিরে বললুম, তোর ব্যাগে কি, সত্যি করে বলতো। প্রশান্ত মুখেও উত্তর দিল, এ হাতে নিয়ে মিথ্যে বলার তো জো নেই, আগে জিজ্ঞেস করলে বিপদে পড়তাম। প্রসাদ আছে। ও, তাই সকালে অত প্রসাদ কেনা হলো, ওই পরিমাণ? সেই হতভাগা লোফারটাকে দেবার জন্য বয়ে বয়ে নিয়ে আসছিস? হ্যাঁ, ধন্য তুই। আসলে সে নয়, তুই পাগল। চুপ চুপ, ছি, যতক্ষণ না ঠিক জানছি ততক্ষণ ওভাবে বলতে নেই কারণ আমি। এই তো এসেই গেছি। ততক্ষণে বেশ ঘোর হয়ে এসেছে। আর একটু আলো থাকতো হয়তো, কিন্তু কিছুক্ষণ থেকেই একটু একটু করে মেঘ জমছে আকাশে, তাতে অন্ধকার লাগছে। তবু তার মধ্যে দেখা গেল আবছা আবছা লোকটি সেই বালির ঢিবির উপরই বসে আছে চুপ করে। কাছে যেতে হেসে বলল, এসো মা, বুঝতে পারছি আজ প্রসাদ এনেছ আমার জন্য, তা দাও। বলে খুব সহজে হাত বাড়িয়ে দিল। সুপ্তি এনেছেও এক গাদা খাবার, দু হাতে কুলোবার কথা নয়। বেগতিক দেখে লোকটা সেসব নিয়ে পাশে বালিতেই নামিয়ে রাখতে লাগলো। আহা, মাটিতে রাখছেন, একটা জায়গা টায়গা নেই? সুপ্তি ব্যস্ত হয়ে ওঠে। মাটি নয় মা, বালি, পরিষ্কার বড় বড় বালি, ঝেড়ে ফেললেই চলে যায়। এখানে কোনো রোগী এসে থুতুও ফেলে না, কি কুকুর টুকুরও আসে না। এ বলে লোকটি হাসল বোধ হয় একটু। অন্ধকারে অত ভালো দেখা যায় না, মনে হলো যা। এমনিতে নির্বিকার, বৃথা কোনো লজ্জা নেই। ততক্ষণে খেতেও শুরু করে দিয়েছে। খেতে খেতেই বলল, তাহলে মা সেদিনের প্রশ্নের উত্তর পেয়ে গেলে নিজেই। কে গরজ করে এখানে প্রসাদ পৌঁছে দিয়ে যায় সেই প্রশ্নটার? বলে ভরা গলাতেই খুব খানিকটা হেসে নিল সে। অন্ধকারে দেখা গেল না, কিন্তু বেশ অনুমান করতে পারলুম সুপ্তির মুখ লাল হয়ে উঠল। সে একটু চুপ করে থেকে বলল, কিন্তু এ তো একদিন। বিরাট যন্ত্র চলছে মা, যিনি চালাচ্ছেন তিনি জানেন এর কোন নাট বল্টু দিয়ে কবে কতটুকু কাজ হয়। তুমিও এর তেমনি একটা বল্টু কিংবা অন্য কোনো অংশ। এমন আরও ঢের আছে, কাজ ঠিকই চলছে। আজ তোমার উপর তিনি ভর করেছেন এইমাত্র। কোন দিন কাকে দিয়ে করাবেন সে তো ঠিক করে থাকে মা। সুপ্তি যেন একটু আহত হলো। কে জানে, এতখানি হৃদয়বত্তার পরিচয়ের পরিবর্তে সে উচ্ছ্বসিত কোনো কৃতজ্ঞতা আশা করেছিল কিনা। সে বালিতে বসে পড়েছিল, এবার উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমরা যাই, ওরা হয়তো ভাবছেন। যাও মা, খেতে খেতে সহজভাবে উত্তর দিল লোকটি। ভাবছেন শুধু নয়, হয়তো এতক্ষণে পুলিশে ছুটেছেন। অকারণেই বলি। সুপ্তি সূক্ষ্ম অভিমান বা অপমান বোধে প্রলোভ দিতেই কিছুটা। নে, টর্চটা বের কর, যাই। ওই রে, টর্চ তো আনিনি, মনে করিয়েও তো দাওনি। সে কি, তুই তো নিস রোজ, মনে আবার কবে করাই? অত বড় ব্যাগ নিয়েছিস, আমি তো আরও তাই নিশ্চিন্ত আছি যে টর্চটাই নিয়েছিস। তার বদলে যে খাবারেই বোঝাই করেছিস কি করে জানবো? কিন্তু কথা কয়ে কোনো কাজ হবে না। অবস্থা গুরুতর হয়ে উঠছে ক্রমশ। ওদিকে মেঘ, এদিকে সরকারের নির্দেশে রাস্তা নিষ্প্রদীপ। দেখতে দেখতে কমিউনিটেই এত অন্ধকার হয়ে এসেছে যে সুপ্তির মুখটা এত কাছে থেকেও দেখা যাচ্ছে না। ওই লোকটারও সাদা কাপড়টা মাত্র বোঝা যাচ্ছে। সমুদ্রের ধার ধরে এ সময় ফেরা একেবারে উচিত নয়, উঠে গিয়ে রাস্তায় ধরতে হবে। কিন্তু তাও কি বিনা আলোয় যাওয়া নিরাপদ হবে? রাস্তা পর্যন্ত যাবই বা কী করে? এমনই অসহায় বোধ হলো সে সময়টায় যে বৃথা জেনেও প্রশ্ন করলুম, আপনার কাছে কোনো আলো টালো নেই না, নিদেন দেশলাই? এখন উপায়? বোনটি টর্চ ফেলে এসেছে, এদিকে তো বেশ অন্ধকার হয়ে গেল দেখছি। অন্ধকারে নিরুদ্বিগ্ন উত্তর এলো, জগন্নাথের দেশে এসেছ, তার উপরই পরিপূর্ণ ভরসা রেখে চলে যাও বাবা, কোনো ভয় নেই, তিনি একটা ব্যবস্থা করে দিবেন নিশ্চয়ই। অগত্যা। সুপুর হাত ধরে পথ দেখিয়ে নিয়ে যাবার চেষ্টা করলুম,
কিন্তু কে কার হাত ধরে? আমি 3বার হোঁচট খেলুম। 5 পা না যেতে যেতেই বালিতে হোঁচট লাগে না ঠিকই, তবে পা মচকে যাওয়ার সম্ভাবনা পদে পদে। আকাশে তারা থাকলেও তবু একটা আলোর আভা আসে, উঁচু নিচু বোঝা যায়। এখন এসবই একাকার। আরও একটু গেছি, হঠাৎ একেবারে পাশে দপ করে একটা টর্চ জ্বলে উঠল। ভয় পেয়ে চমকে ওঠার কথা, উঠলুমও। সুপ্তি তো সোজাসুজি বাবারে বলে আমাকে জড়িয়ে ধরল। কিন্তু দেখা গেল তেমন ভয়ঙ্কর কিছু নয়। একটা বছর 14-15 উড়িয়া ছেলে টর্চ নিয়ে বোধহয় ছুটে এসেছে, কারণ হাঁপাছেও তখন। বলল, বাবা এই টর্চটা পাঠিয়ে দিলেন আপনাদের। তবে যে উনি বললেন কিছু নেই ওর কাছে, কোনো কিছু থাকে না। সুপ্তির কণ্ঠস্বরে কি একটু অকারণ তীক্ষ্ণতা প্রকাশ পায়। না, ওর কাছে কিছুই নেই, মাচিসও থাকে না। এ আমার টর্চ, আমি এই এলুম, ওদিক দিয়ে এসেছি, আমি দেখেছি আপনাদের, আপনারা লক্ষ্য করেননি। তাতেই বাবা বললেন, ওদের দিয়ে আয় বাতিটা, ওদের আলোর বড্ড দরকার। তা তুমি, তোমার লাগবে না? না না, আমি টর্চ থাকলেও কখনো জ্বালি না, জানা জায়গায় অন্ধকারে বেশ যাতায়াত করি। আর খানিক পরে তো চাঁদ উঠবে, মেঘ থাকলেও পথঘাট বোঝা যাবে তখন। সে পেছন ফিরেছে বলতে বলতেই। এটা তোমাকে ফেরত দিব কি করে? সেজন্য ব্যস্ত হতে হবে না, আপনাদের কাছে রেখে দেবেন। আমি আপনাদের বাসা জানি, আমি নিয়ে নেব। বাড়ি পৌঁছে প্রাথমিক ঝড়টা কাটার পর মেজাজ একটু থিতিয়ে যেতে মাসিমা প্রশ্ন করলেন, তা সে ছোড়া আমাদের ঠিকানাই বা জানল কি করে? ওইটুকু ছেলে, যা শুনছি ও পাড়াতে বাড়ি। হ্যাঁ, না জানে না জানলো, কাল পরশু দেখে কেউ না আসে একদিন বেলাবেলি গিয়ে ওই মিশেটাকে দিয়ে এলেই হবে, ওর তো জানাশুনো। তারপর টর্চটা অকারণে হাতে করে ঘুরিয়ে ফিরে দেখে বললেন, টর্চটা কিন্তু বেশ দামি, কতখানি লম্বা দেখেছিস? কত দূর পর্যন্ত আলো যায়। নতুনও না, আমাদের এমনি একটা কিনলে হয়। তুমি তো এটা মেরে দেবার তালে আছো নাকি? হেসেই বলি, না না, যা, অসময়ে এতটা উপকার করেছে, না না, একদিন ফিরে দিয়ে আসিস গিয়ে। কিন্তু এই অনিশ্চিত একদিনের জন্য অপেক্ষা করার ধৈর্য সুপ্তির ছিল না। সত্যি কথা বলতে কি, আমারও না। কৌতূহল প্রবল, একটা যেন কেমন অবর্ণনীয় অজ্ঞাত সংশয়। পরের দিন সবাই ঘুমিয়ে পড়তে বেলা 3টে নাগাদ আমরা 2 ভাই বোনে বেরিয়ে পড়লুম টর্চটা নিয়ে। গিয়ে দেখলুম সে ঘর একেবারে খালি, সেটা এবং তার পাশাপাশি বাকি 2টো ঘরও। কেউ নেই, কিছুই নেই। তথাকথিত বাবার এতটুকু চিহ্ন পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া গেল না। শুধু সেই প্রথম দিন যে ঘরে তাকে দেখা গিয়েছিল, সেই ঘরের কোণে বালির উপর স্তূপাকার অনেকগুলি আধভাঙা প্রসাদের পাত্র, যেমন হাঁড়ি বা গুন্ডির আধখানা ভেঙে এদেশে একজনের মতো প্রসাদ দেয় তেমনি। কতগুলো কালিঝুলি মাখা পোড়া হাঁড়ি ভাঙা, কতগুলো সাদা। কতদিন ধরে জমেছে এগুলো কে জানে, ফেলে বা দেয়নি কেন? এ কি আমাদের দেখাতেই জমানো ছিল এমন করে? আশেপাশের বাড়িতে, সোনার গৌরাঙ্গে, অন্য মন্দিরে অনেক খোঁজা হলো। ওই বর্ণনার 14-15 বছরের উড়িয়া ছেলেরও খবর কেউ দিতে পারল না। কেউই দেখেনি, কেউ জানেও না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, পরিপূর্ণ ভরসা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।